নমস্কার, দেখছেন আর প্লাস নিউজ। হেলথ প্লাস নিয়ে জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন যে হেলথ প্লাসের নানান টপিক, নানান বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং প্রত্যেকটা বিষয় যেমন তুলে ধরা হয়, সমস্যা যেমন তুলে ধরি, সেই সমস্যার সমাধানের বিষয়টাও আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব একটু হাড়ের সমস্যা নিয়ে, কারণ বয়স বাড়লে যেমন হাড়ের সমস্যা হয়, এখন অল্প বয়স্কদেরও কিন্তু হাড়ের সমস্যা হচ্ছে। সব হাড়ের সমস্যা কি আর্থারাইটিস, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ থাকতে পারে, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। বয়স বাড়লে কোমরে যন্ত্রণা হয়, হাঁটুর ব্যথায় ভুগতে দেখা যায় অনেককেই। তবে আর্থারাইটিসের কারণে কম বয়সেও কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। আর্থারাইটিসের মূলত দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে অস্টিও আর্থারাইটিস এবং অপরটি হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। অনেকের ধারণা রয়েছে যে আর্থারাইটিসের সমস্যা সহজে নাকি কমতে চায় না, কিন্তু সঠিক চিকিৎসা নিয়ম করে যদি আপনি শরীরচর্চা এবং খাওয়া দাওয়ার মাধ্যম মেনে চলেন, তাহলে এই ব্যথা কমানো সম্ভব। আর্থারাইটিস বা বাত অস্থি সন্ধির একটি গুরুতর সমস্যা। এই রোগে দেহের বিভিন্ন অস্থির সন্ধিতে তীব্র ব্যথা হয়, পেশি ফুলে যাওয়ার মতো সমস্যাও কিন্তু দেখা দেয়। হাঁটুর ব্যথায় কাবু অলিম্পিক্স পদকজয়ী খেলোয়াড় সাইনা নেহওয়াল। তিনি ঠিক কি জানাচ্ছেন? তিনি বলছেন, ছোটবেলায় প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন থাকে অলিম্পিক্সে খেলার। ওই পর্যন্ত যাওয়ার জন্য বছরের পর বছর একটা প্রস্তুতির প্রয়োজন হয়, পরিশ্রম করতে হয়। যখন বোঝা যায় সেই পর্যায়ে পৌঁছানো আর সম্ভব নয়, তখন হতাশ লাগে। মানসিকভাবে খেলা চালিয়ে যেতে চাইলেও সেটা সম্ভব হয় না, কারণ শরীর সঙ্গ দেয় না, পারফরমেন্স ভালো হয় না, চোট সমস্যা তৈরি করে। এটা হচ্ছে সাইনা নেহওয়ালের বক্তব্য। অন্যদিকে রিউমাটয়েড আর্থারাইটিস, যখন তার কামড় আপনার শরীরে বসাবে, তখন অনেকেই কি করলে ভালো হবেন সেটা বুঝে উঠতে না পেরে বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতির দ্বারস্থ হন, আর তাদের সমস্যা আরও জটিল হয়ে ওঠে। তাই আসুন জেনে নেওয়া যাক রিউমাটয়েড আর্থারাইটিস হলে ঠিক কি করবেন। প্রথমে আপনাদেরকে বলবো আর্থারাইটিস আসলে কি। আর্থারাইটিস হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন অস্থির সন্ধিকে আক্রমণ করে এবং আমাদের বিভিন্ন অস্থিকে ফুলিয়ে দেয়। যন্ত্রণা হয় গাঁটে গাঁটে, গাঁট ফুলে যাওয়া, গরম হয়ে ওঠে এবং লাল হয়ে যায়। স্বাভাবিক সচলতা নষ্ট হয়, দুর্বলতা অনুভূত হয়, খিদে কমে যায়, ওজন কমে যায়, বারবার জ্বর আসে, অত্যাধিক ঘাম হয়। সচরাচর শরীরের দুদিকেই কিন্তু রিউমাটয়েড আর্থারাইটিস সমানভাবে আক্রান্ত হয়। রিউমাটয়েড আর্থারাইটিস জীবনের যে কোনো পর্যায়ে আক্রমণ করতে পারে, যদিও 40 থেকে 60 বছর বয়সীরাই সবচেয়ে বেশি রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত হন। আর মহিলাদের আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু পুরুষদের থেকে 2 থেকে 3 গুণ বেশি। যদিও এটি মূলত জিন ঘটিত রোগ, তবুও বিভিন্ন পারিপার্শ্বিক কারণ, যেমন ধরুন ধূমপান, স্থূলতা, রিউমাটয়েড আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়। অল্প বয়সীদের মধ্যে ঠিক কী কারণেই হাড়ের সমস্যা হয়, এবার সেটা বলবো। শরীরে অতিরিক্ত মেদ জমা হলে, বেশি চিন্তায় শরীর দুর্বল হয়ে গেলে অস্থি বিপর্যয় হয়। কম বয়সী তরুণীদের অ্যামিনোরিয়া, মাসিক বন্ধ হলেও অস্টিওপোরোসিস হতে পারে। দুগ্ধ জাতীয় ও চিজ সমৃদ্ধ খাবারের সঙ্গে ঠান্ডা পানীয় পান করলে কিন্তু সমস্যা বাড়তে পারে। হাড়ের সমস্যা অ্যাকচুয়ালি চিরকালই ছিল, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে লোকজন একটু সচেতন হয়েছে। ছোটোখাটো জিনিস, ছোটোখাটো চোট লাগলে বা একটু আধটু ব্যথাতে মোটামুটি ডাক্তারের কাছে আসছেন। কিছু কিছু জিনিস বেড়েছে, যেমন কোমরের সমস্যা বেড়েছে, হাঁটুর সমস্যা বেড়েছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, মোবাইল ফোনের ইউজ বেড়েছে, তার জন্য কিছু 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 ব্যথা হচ্ছে। তারপরে লোকজন এক্সারসাইজ কম করছে, খাওয়া দাওয়ার নিউট্রিশনের দিকে সেরকমভাবে মনোযোগ দিচ্ছে না। সেই জন্য মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে যে হাড়ের সমস্যা হয়তো খুব বেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সব কিছু বাড়েনি। কিছু কিছু জিনিস রিপোর্টেড বেশি হচ্ছে আর কিছু কিছু জিনিস বেড়েছে। দেখুন, আগেকার দিনে একটা যেটা আমাদের রেগুলার এক্সারসাইজ ছিল সেটা হচ্ছে যে আমরা হাঁটতাম প্রচুর। আমার বাবা মারা, আমার ঠাকুরদারা প্রচুর হাঁটতো। গাড়িতে চেপে পড়লো, মোটর সাইকেলে করে গেল, এরকম খুব কমই ছিল। আর হাঁটাটা হচ্ছে একটা খুব লো ইম্প্যাক্ট এক্সারসাইজ, যে এক্সারসাইজ করলে গোটা শরীরের একটা ডেভেলপমেন্ট হয়, উন্নতি হয় এবং শরীরে রক্ত চলাচল বাড়ে, হাড়গুলো ভালো থাকে। হাড় বা অস্থি আমাদের শরীরের একটা পরিকাঠামো, তার উপরে মাংসপেশি আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নানা ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করে।
তাই হাড় এবং পেশির কর্মক্ষম থাকলে জীবন গতিশীল থাকবে। তাই সুস্থ সবল থাকতে হাড়ের স্বাস্থ্য ঠিক রাখাটা আবশ্যক। এবার আপনাদেরকে জানাবো আর্থারাইটিস থেকে মুক্তির উপায়টা আসলে কি। দৈনন্দিন জীবনের বিভিন্ন স্ট্রেস নিয়ন্ত্রণে রাখা। সারাদিনের কার্যাবলীকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। একই কাজ দীর্ঘক্ষণ ধরে করা থেকে নিজেকে বিরত রাখুন। দীর্ঘক্ষণ একইভাবে বসে না থেকে নানা রকম ভঙ্গিমায় নড়াচড়া করে নিন। সঠিক সময়ে সঠিক পরিমাণে ঘুমানোর অভ্যাস করতে হবে। রাতের দিকে কফি বা উত্তেজক পানীয় কিছুই খাবেন না। ইলেকট্রনিক গ্যাজেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। দাঁত এবং মাড়ির প্রকৃত যত্ন নিন। শরীরচর্চা ও খাওয়া দাওয়ার মাধ্যমে ব্যথা কমানো সম্ভব। যদি আপনাকে অফিসে একটানা ঘন্টার পর ঘন্টা বসে কাজ করতে হয়, তাহলে কাজের চাপ এতটাই থাকে যে কখনো কখনো দীর্ঘ সময় কেটে গেলেও আসন ছেড়ে কিন্তু ওঠানামা করা যায় না। আর এই অভ্যেসে কিন্তু হাড়ের অনেকটাই ক্ষতি হয়, ডেকে আনে অস্টিওআর্থারাইটিসের মতো অসুখ। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষতি রুখতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করাটাই যথেষ্ট নয়। এমন কয়েকটা খাবার রয়েছে যেগুলো যদি আপনি নিয়মিত খান তাহলে হাড়ের ক্ষয় বেড়ে যায় কয়েক গুণ। বাতের ব্যথা থাকলে সেই খাবারগুলো একেবারেই ডায়েটে রাখা উচিত নয়। জেনে নিন বাতের সমস্যায় ভুগলে কোন খাবার আপনি এড়িয়ে চলবেন। ফুটো হয়ে যেটাকে বলে অস্টিওপোরোসিস হয়ে সার্বিকভাবে আলোচনা করলাম। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে সমস্ত কিছুর মধ্যেই যে আমরা চেষ্টা করব আমাদের যে সমস্ত নিজেদের সহজপাচ্য খাবার সেটাকে গ্রহণ করা এবং সিডেন্টারি লাইফ সেটাকে অ্যাভয়েড করা। স্ট্রেসফুল লাইফ সেটাকে রিলিজ করতে গেলে নিজেকে কিছুটা ব্যায়াম ট্যাম করা এবং তার সঙ্গে সার্বিকভাবে আমাদের মাথায় রাখতে হবে একটাই, যে আমাদের যখন এই ধরনের পেইন আসবে, ব্যথা হবে, জয়েন্টে পেইন হবে বা মনে হচ্ছে অস্টিওআর্থাইটিস হয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে নিজেরা বাড়িতে বসে পেইন কিলার না খেয়ে নিকটবর্তী যে সরকারি হসপিটাল হোক বা বেসরকারি হসপিটাল হোক সেখানকার কোনো অর্থোপেডিক সার্জন তার পরামর্শ নেওয়া এবং তার সঙ্গে যারা পাশ করা ফিজিওথেরাপিস্ট রয়েছেন এই সমস্ত গ্রাম্য এলাকায় বা আমাদের মফস্বল এলাকাতে অনেক ফিজিওথেরাপিস্ট রয়েছেন যারা হয়তো এখনও চেষ্টা করছে, তারা শিখছে। কিন্তু আমি বলবো সবসময় গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ যারা ফিজিওথেরাপিস্ট তাদের থেকে আপনারা ফিজিওথেরাপি নিন। এখন জেরবার যেটা হচ্ছে মানে এখন মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা অনেক বেশি বেড়েছে। মানুষ অনেক সচেতন, মানে সামান্য ব্যথা হলেই মানুষ ডাক্তারবাবুর কাছে আসছেন এবং আমাদের অনেক ডায়াগনস্টিক টুলস যেগুলো আমরা দিয়ে রোগ নির্ধারণ করতে পারি, ভালো ভালো ডায়াগনস্টিক টুলস আমাদের হাতে এসছে যেগুলোর সাহায্যে আমরা আগেই রোগ নির্ধারণ করতে পারছি। এই কম বয়সীদের মধ্যে হাড়ের যে ব্যথা আগেও ছিল, কিন্তু আগে এত সচেতনতা ছিল না বা আমাদের ডায়াগনোসিস করার উপায় ছিল না, আমাদের ডায়াগনস্টিক মাধ্যম কিছু ছিল না। কিন্তু এখন আমাদের কাছে এসে গেছে, সেই জন্য আমরা যারা প্রথমেই আসছেন আমরা ডায়াগনোসিস করতে পারছি। যেমন প্রক্রিয়াজাত খাবার, এর মধ্যে কি কি পড়ছে? চিপস, বার্গার, চিজ, পপকর্ন, নোনতা, ভাজাভুজির মতো খাবার। এগুলো আর্থারাইটিস রোগীদের জন্য যথেষ্ট ক্ষতিকর। আর্থারাইটিসের সমস্যায় ভুগলে পাঁঠার মাংস খাওয়ার ব্যাপারেও কিন্তু আপনাকে সচেতন হতে হবে, কারণ রেড মিটে ফ্যাটের পরিমাণ বেশি থাকে। এই ধরনের খাবার ব্যথা বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত চিনি আছে এমন পানীয় আর্থারাইটিসের ব্যথা বাড়িয়ে দিতে পারে। বাতের ব্যথা থাকলে কখনোই শরবত, নরম পানীয়, সোডাযুক্ত পানীয় আপনি এড়িয়ে চলুন, কারণ এগুলো আপনার জন্য কখনোই ভালো খাবার নয়। আর্থারাইটিসে কাঁচা নুন খাওয়ার অভ্যেস খুব ক্ষতিকর। কাঁচা নুনে সোডিয়াম ক্লোরাইড থাকে, যা আর্থারাইটিসের ব্যথা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বাড়িয়ে দেয়। এছাড়া প্রক্রিয়াজাত খাবারও আর্থারাইটিস রোগীদের না খাওয়াই ভালো। চিনি দেওয়া শরবত, নরম পানীয়, সোডা দেওয়া ফলের রস এগুলো এড়িয়ে চলুন। আর্থারাইটিস রোগীদের পক্ষে একেবারেই উপকারী নয় এই সমস্ত খাবার। পেশিকে শক্তিশালী রাখতে ভিটামিন ডি, সি সমৃদ্ধ খাবার, যেমন আপনি ডুমুর, পালং শাক, কিশমিশ, কমলালেবু খেতে পারেন। পটাশিয়াম আর্থারাইটিস রোগীদের জন্য মদ্যপানও ক্ষতিকর।